হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমার ডান দিকে যে মোটরসাইকেলটা দেখতেছেন, এইটা বাংলাদেশের কিন্তু একটা আগুন মোটরসাইকেল এবং এটা হচ্ছে ইয়ামাহা RXS 115। তো এই মোটরসাইকেলটা অনেক পুরনো মোটরসাইকেল হইলেও এই যুগের অনেক অনেক বাঘা বাঘা মোটরসাইকেলের চাইতেও এইটার টপ স্পিড বলি, এক্সেলারেশন বলি, অনেক অনেক অ্যাগ্রেসিভ এবং অনেক অনেক বেশি। তো এই মোটরসাইকেলটাকে যে স্টাইলে, যে কালারে আমাদের সামনে দেখা যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের বর্তমানে একমাত্র RXS 115 কালো রঙের। বাংলাদেশে অফিসিয়াল ভাবে বহু আগে, আজ থেকে 20-25 বা 30 বছর আগে যে মোটরসাইকেলগুলো আসছিল RXS 115, ওগুলার গ্রাফিক্স কিন্তু ছিল অন্যরকম। এই গ্রাফিক্সগুলো কিন্তু বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসছিল না। আর এই মোটরসাইকেলটা কিন্তু অফিসিয়ালি কালার কিন্তু এইটা না, এটা ছিল অন্য কালার। এটারে কিন্তু কাস্টমাইজ করা হয়েছে, মডিফিকেশন করা হয়েছে। তো প্রচুর মডিফিকেশন করা হয়েছে এই মোটরসাইকেলটার মধ্যে। তো কি কি মডিফিকেশন করা হয়েছে এবং এগুলার খরচ কেমন গেছে, সেগুলাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা উপস্থাপন করব। তো ভিডিওতে যে মোটরসাইকেলটা দেখতেছেন, এইটার আনুমানিক বয়স হয়েছে 22 থেকে 25 বছর। আর আমার পাশে জায়গায় দেখতেছেন তাইফ মাজারুল, মিরপুর 60 ফিটে একটা ওয়ার্কশপ আছে মোটরসাইকেলের, সেটার নাম হচ্ছে RM অটো। তো এই RM অটোতেই কিন্তু এই মোটরসাইকেলটির সম্পূর্ণ মডিফিকেশনের কাজ হয়েছে। মানে মডিফিকেশন বলতে কি, এটা কিন্তু রিস্টোর করা হয়েছে। এটা অচল অবস্থায় পড়েছিল, এটাকে সম্পূর্ণরূপে নতুন আঙ্গিকে সচল করা হয়েছে। তো তাইফের কাছ থেকে আমরা যাবতীয় কথাবার্তা শুনবো। আর এটার মধ্যে এত এত কাজ হয়েছে, আসলে তাইফেরও এখন যদি জিজ্ঞাসা করি সে বলতে পারবে না। এই জন্য আমরা আগে থেকে সবকিছু লিখে, মানে চিরকুট লিখে নোট করে আনছি, অনেক কথাবার্তা। তো সবার আগে আমরা শুরু করব হচ্ছে এটার কালার দিয়ে। তো এইটার মধ্যে অনেক কিছু কালার করা হয়েছে, যেমন যদি বলি ফুয়েল ট্যাঙ্ক, তারপরে চেন কভার, তারপরে ব্যাক প্যানেল, তারপরে সাইড কভার দুই পাশে দুইটা, তারপরে উইন্ডশিল্ড, তারপরে আছে ইঞ্জিন কাউল, তারপরে আছে ইঞ্জিনের, মানে ইঞ্জিন হেড থেকে একদম নিচ পর্যন্ত সর্বমোট 8টা পার্ট আছে, এই 8টা পার্ট। তারপরে হচ্ছে চ্যাসিস, পুরাটা রং করা হয়েছে। যেগুলোর নাম বলছে, এগুলো সম্পূর্ণরূপে নতুন করে রং করা হয়েছে। তো এগুলা রং করতে কেমন খরচ গেছে? তাই সর্বমোট 15,000 টাকার মতো। এটা আরো কমে করা যায়, তবে আমি সর্বোচ্চ যেটা সম্ভব আমি সেটাই আমার যে পেইন্টার আছে ওনাকে খরচ করতে বলছে, যত ভালো কোয়ালিটি করা যায়। আসলে কোয়ালিটির কোনো শেষ নেই, এর থেকে ভালো কোয়ালিটিও করা যায়। আরো কিন্তু বহুত কিছু বাকি আছে। তো এরপরে আমরা চলে আসতেছি ক্রোম বা নিকেলের ব্যাপারে। তো এটার যেসব জায়গায় ক্রোম বা নিকেল করা হয়েছে, সেটা হচ্ছে এক্সজস্ট পাইপ, তারপরে হচ্ছে দুইটা রিম, তারপরে আছে মাডগার্ড সামনে এবং পেছনে, তারপরে আছে সাসপেনশন, টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে হাইড্রোলিক শক অ্যাবজর্বার দুইটা, ডুয়েল স্প্রিং। তারপরে আছে হচ্ছে হর্ন, তারপরে লেগ গার্ড, তারপরে আছে ব্রেক প্যাডেল, তারপরে আছে গিয়ার লিভার, তারপরে আছে গ্র্যাব রেল, তারপরে আছে সমস্ত নাট বল্টু। এটার মধ্যে যা যা আছে সবগুলোকে গ্যালভানাইজিং করা হয়েছে। তো এগুলা ক্রোম নিকেলে কেমন খরচ গেল আনুমানিক? ভাই আমি খরচ বলার আগে একটু কিছু জিনিস ক্লিয়ার করি। আচ্ছা, সেটা হচ্ছে যে ক্রোম পার্ট গুলো মূলত সময়ের সাথে রোদে কিংবা অযত্নে ফেড হয়ে যায়। যে গ্লেজ গুলো থাকে এগুলো ফেড হয়ে যায়। তো হচ্ছে এক্সট্রা সময় এটা করার প্রয়োজন পড়ে। তো মানে রিস্টোরেশন ছাড়া এটা করলে হয় কি, বাইকের রং চকচকা নাই কিন্তু ক্রোম চকচক করতেছে। তো এই কাজগুলো একেবারে রিস্টোরেশনের সময় করলে ভালো হয়, তাহলে পুরো গাড়িটা একই সাথে চকচকা লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অনেকে এটাকে ক্রোম বলে, ক্রোম করা বলে, বেশিরভাগ বলে নিকেল করা বলে। তো আরেকটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে অনেকে বলে বাফিং বলে, বফ করা বলে, জিনিসটাকে ঘষে চকচকা করে দেয়। ওইটার খরচ কম। অনেকে ওই বাফিংটাকে নিকেল বলে মনে করে, ওইটার খরচ কম। ওইটা মূলত ওই যে আমাদের বাসায় ধার দিয়ে যেরকম চকচকা করা হয়, ওইটা কিন্তু কিছুদিনের ভিতরে আবার জং চলে আসে কিছুদিন ইউজ করার পরে। তো ওই বাফিং করলে ওইটা খরচ কম, ওইটা করলে কিছুদিন চকচক করে কিন্তু কিছুদিন পরে লাল হয়ে যায় এবং মোর্চা ধরে আছে। আর নিকেলটা হচ্ছে যে এই যা আছে এটার উপরে আরেকটা ক্রোম প্রিন্টের একটা প্রলেপ দেয়া যায়। তো এটার খরচটা একটু বেশি। এটাতেও আমার সর্বমোট মোটামুটি 15,000 টাকার মতো খরচ হয়েছে। তো এরপরে চলে আসতেছি এটার লাইটিং এর সেটআপে। তো এটার যে হেডলাইটটা, এটা কিন্তু জন্মলগ্নে ছিল হচ্ছে এসি হেডলাইট। তো এইটারে কিন্তু ফুল ডিসি তে কনভার্ট করা হয়েছে, ফুল ওয়েভ ডিসি। হ্যাঁ, ফুল ওয়েভ ডিসি তে কনভার্ট করা হয়েছে। এবং এটার মধ্যে এখন কি এলইডি দিছেন না? জি জি, এলইডি দিছেন, অফসাইড ব্র্যান্ডের এলইডি। অফসাইড ব্র্যান্ডের এলইডি দিছে। মডেল কোনটা?
মডেল হচ্ছে আপনার F03X। F03X, আচ্ছা, আমারটার মতন। তারপরে মিটারের যে লাইটটা সেটারও কিন্তু এলইডি তে রূপান্তর করা হয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিকেটর লাইট চারটারে কিন্তু ফাস্ট ফ্ল্যাশিং এলইডি তে রূপান্তর করা হয়েছে। জন্মলগ্নে ছিল কিন্তু হচ্ছে বাল্বের। এরপরে হচ্ছে ব্যাকলাইটেও কিন্তু জন্মলগ্নে ছিল হচ্ছে বাল্বের, এটারও কিন্তু তারা এলইডি তে রূপান্তর করছে। তো এই যে এতগুলা রূপান্তর করলেন, এখানে আপনার খরচের পরিমাণ কেমন গেল? যেই মানের হেডলাইট ব্যবহার করব, বাজারে 800 টাকা দামের হেডলাইটও পাওয়া যায়, আবার বাজারে 4-5 হাজার টাকা দামের, আমি যে নবসাইড ব্র্যান্ডের কথা বললাম তাদেরও 4-5 হাজার টাকা দামেরও হেডলাইট আছে। অন্যান্য ব্র্যান্ডেরও এর থেকে হায়ার রেঞ্জেরও জাপানিজ যেগুলো আছে সেগুলো ব্যবহার করা আছে। তো আমি মোটামুটি ডিসেন্ট লেভেলের যেটাতে আমার কাজ চলবে সেটা আমি ব্যবহার করছি। তো আপনার হেডলাইট এটা আমার পড়ছিল 2200 টাকা মতো বর্তমান দাম। আগে 2000 টাকা ছিল, বর্তমানে 2200 টাকা করে আমাদের কিনতে হচ্ছে। আচ্ছা, তো এটাকে প্রথমে ফুল ওয়েভ ডিসি তে কনভার্সন করা হয় আমাদের এখানে। এরপরে আমরা পুরো সিস্টেমটাকে এলইডি করে ফেলি, মিটারের বাল্ব থেকে শুরু করে ব্যাকলাইট, ইন্ডিকেটর, হেডলাইট, তো পুরাটাই এলইডি করি। তো এখানে আপনার আমাদের লাগে হচ্ছে আপনার রেকটিফায়ার লাগে, কয়েল লাগে, ব্যাটারি লাগে, তারপরে হচ্ছে ফ্ল্যাশার লাগে, তারপরে এই যে হেডলাইট লাগে। তো সব মিলাই আর কি অনেকগুলা লাগে, মালামাল লাগে, সাথে অনেকক্ষণের কাজও আছে, ধৈর্যের বিষয় আছে এবং অনেক কিছু বোঝার বিষয় আছে, এক্সপার্ট হ্যান্ডের প্রয়োজন আছে। তো এটা আমাদের মোটামুটি প্যাকেজ হচ্ছে আপনার যদি কম দামি লাইট ব্যবহার করি 8000 টাকা থেকে শুরু, এরপরে 10,000-এও করা যায়, 12,000-এও করা যায়। এবং আমরা যখন এটা করি, যদি কাস্টমারকে জিজ্ঞেস করি, তারা যদি এটা কিন্তু অরিজিনাল এটাতে কিন্তু পাসিং সিস্টেম ছিল না, তখনকার বাইকগুলোতে পাসের কোনো সিস্টেম ছিল না, বাট এটাতে আমরা পাসিং সিস্টেমও অ্যাড করছি, আপনি পাস ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে বিষয়, আপনি যেই মানে লাইট ব্যবহার করেন তেমন খরচ হবে, 8,000, 10,000, 12,000 যেভাবে খরচ করতে চান, যত দামি লাইট লাগাবেন তত খরচ। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসতেছি আমরা খুব একটা ইন্টারেস্টিং পার্টে এবং এটা সিকিউরিটির একটা পার্টে আর কি, এবং সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। তো এইটার কিন্তু জন্মলগ্ন থেকে দুইটা চাকার মধ্যে হচ্ছে ড্রাম ব্রেক, কিন্তু এটাকে কিন্তু ডিস্ক ব্রেকে কনভার্ট করা হয়েছে, এবং যেন তেন কোনো ডিস্ক ব্রেক না, এটার মধ্যে কিন্তু ব্যবহার করছে ডিস্ক প্লেট তো বটেই, এবং এটার যে ডুয়েল পিস্টন ক্যালিপারটা ব্যবহার করছে এটা কিন্তু বাইবির ক্যালিপার ব্যবহার করছে, এবং এটা হচ্ছে R15 ভার্সন 3 এর ব্রেক ক্যালিপার। তারপরে এদিকে আছে একটা টেফলনের হোস পাইপ, সেটা হচ্ছে RCB'র। তারপরে একটা মাস্টার সিলিন্ডার আছে, সেটা হচ্ছে RCB'র E2। তো এই হচ্ছে এটার ব্রেক সেটআপ সামনে, আর পেছনে যেটা গতানুগতিক ড্রাম ব্রেকই রয়ে গেছে। তো এইটার খরচ কেমন গেল? বলা চলে যে যেই মেথডে আমরা করছি এই মেথডে আমরাই বাংলাদেশে প্রথম। আর এটা আমার নিজস্ব আইডিয়াতে তৈরি। তো এটা আবার এটার বাংলাদেশে এসছে ডিস্ক ছাড়া, অন্যান্য দেশে ডিস্ক সহই আসছিল, বাংলাদেশে এসছে ডিস্ক ছাড়া। তো সেই ডিস্কের সেটআপটা কমপ্লিট পাওয়া যায়, সেটা একটু বেশ এক্সপেন্সিভ, আপনার প্রায় 45 থেকে 50,000 টাকা পড়ে যায়। কিন্তু সেই সেটআপ যেই জিনিসের তৈরি তার থেকেও ভালো মানের সেটআপ আমি 25,000-এ করি, যেটা ইয়ামাহা থেকে সাথে দিছিল। ওইটা সিঙ্গেল পিস্টন ক্যালিপার ছিল, যে এখানে কিন্তু দুইটা পিস্টন দেখা যাচ্ছে, ওটা সিঙ্গেল পিস্টন ক্যালিপারের ছিল। তো আমি এটাতে ডুয়েল পিস্টন ব্যবহার করছি, এবং বাইব্রি কোম্পানির, আর বাইব্রি সম্পর্কে যারা জানে তারা তো জানেই। তারপরে ইয়ামাহা কোম্পানির যেই অরিজিনালটা সেটাতে দিত, 80-এর দশকে যেই রাবার প্লাস্টিক গুলা বেশি চলতো সেগুলা ব্যবহার করছি, হোস পাইপ, রাবারের হোস পাইপ। তো এটাতে আমি এই যুগের টেফলন হোস পাইপ ব্যবহার করছি, আর টেফলনের হোস পাইপ সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই, টেফলনের হোস পাইপের ব্রেকিং পারফরম্যান্স আরো ভালো। আর মাস্টার সিলিন্ডার হিসেবে ব্যবহার করছে হচ্ছে RCB'র এটা E2টা। তো মোটামুটি এরকম হাই স্পেক একটা সেটআপে আমার খরচ হয়েছে 25,000 টাকার মতো আর কি। আচ্ছা, কেউ যদি এটা আমি একদম সর্বোচ্চ হাইফাই করছি, এটাকে যদি কেউ আরো কমে করতে চান 18, 20,000, 16,000 এই রেঞ্জের ভিতরেও চাইলে করা সম্ভব। নরমাল ক্যালিপার ইউজ করবে, মাস্টার সিলিন্ডার কম দামি ইউজ করবে, তাতেও ব্রেক ধরবে, ইভেন যে ড্রাম ব্রেক আছে তার থেকে আরো ভালো ব্রেক ধরবে। কিন্তু এটা কাস্টমারের শৌখিনতা, এজন্য আমার খরচ করতে সমস্যা নেই। আমি 25,000 এরকম সেটআপে 25,000 লাগছে আর কি। আচ্ছা, চলে আসতেছি ইঞ্জিনের ব্যাপারে। যেহেতু বলছি যে এই মোটরসাইকেলটা ছিল অচল অবস্থায়, এটাকে সচল করা হয়েছে, সুতরাং এটার ইঞ্জিনের ভেতরটাও কিন্তু অচল অবস্থায় ছিল, ইঞ্জিনের মধ্যেও কিন্তু কম বেশি কাজকর্ম করা হয়েছে। তো এখন ক্লাচ প্লেট এটার মধ্যে যেটা বসাইছে সেটার দাম হয়েছে 4,500 টাকা, এবং এটা হচ্ছে কিন্তু অরিজিনাল জাপানি। তারপরে হচ্ছে পিস্টন, এটার পিস্টনের দাম নিচে হচ্ছে 7,500 টাকা, এবং এটাও কিন্তু হচ্ছে অরিজিনাল এবং জাপানি। তারপরে হচ্ছে বিয়ারিং সেট,
বিয়ারিং সেট, এটার মধ্যে কয়টা বিয়ারিং লাগছে মোট আনুমানিক? বিয়ারিং টোটাল 6টা বিয়ারিং লাগছে। 6টা বিয়ারিং এর দাম পড়ছে 6,500 টাকা, এবং এটাও কিন্তু হচ্ছে অরিজিনাল এবং জাপানি। তারপরে হচ্ছে কানেক্টিং রড, এটার দামও কিন্তু নিচে 8,500 টাকা, এবং এটাও কিন্তু হচ্ছে অরিজিনাল এবং জাপানি। ইয়ামাহা কোম্পানির এক কথা, থার্ড পার্টি জাপানও পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে কোম্পানি ইয়ামাহা জেনুইন এটা ব্যবহার করছে। এখানে বলা বাহুল্য যে ক্লাসমেট কিন্তু 250-300 টাকা দিয়েও এই বাইকটা পাওয়া যায়, ভুল হলে তাই বলবেন আমাকে। তারপরে পিস্টন কিন্তু 400-500 টাকা দিয়েও পাওয়া যায় এই বাইকে লাগানোর মতন। তারপরে বিয়ারিং এর যে সেট, সেটারও কিন্তু 1200, 1300, 1500 দিয়ে জোড়ানো যায়। তারপরে কানেক্টিং রড কিন্তু 2,500-3,000 টাকা হইলে পাওয়া যায়। এই বাইকে সুন্দরভাবে ফিটিং হবে। ইভেন চাইনিজ গুলো 800 টাকায় পাওয়া যায়। আমি তো তাও 2500 টাকারটা একটু কম, মানে একটু মিডিয়াম বিয়ারিং কানেক্টিং পাওয়া যায়। মাই গডনেস, বলেন কি? মানে ওটা কি কেজি হিসেবে কিনে আনেন? না ওটা চাইনিজ আসলে। আসলে একটু জোরে একবার টান দিবেন, কানেক্টিং রড আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তো ইঞ্জিনের ভেতরে যে কাজটা আপনারা করছেন, মালামাল জোগাড় করা প্লাস ইঞ্জিনটাকে বিল্ড করা, শুধু ইঞ্জিনটার কথা বলতেছি, এইটা আপনাদের মালামাল সংগ্রহ প্লাস ইঞ্জিনটা বিল্ড করতে এটা কতদিন লাগছে? আসলে ভাই শুধু ইঞ্জিন বিল্ডের কথা বলবো না, পুরা বাইকটাকে একদম পার্ট করে খুলে ফেলছিলাম। মানে প্রতিটা নাট, প্রতিটা বোল্ট ফুল আলাদা করে সবকিছু রঙে পাঠাইছি, এই মালগুলা নিকেলে পাঠাইছি। আচ্ছা, তো ওই কাজগুলো শেষ হওয়ার পরে এরপর অ্যাসেম্বলিং শুরু হয়েছে, ইঞ্জিনের এক করে শুরু করছি। তো এই কাজে আসলে ভাই রিকু ভাই সত্যি কথা বলতে যে রিস্টোরেশনের কোনো নির্দিষ্ট সময় হয় না। আমি যদি কাস্টমারের কাছ থেকে 1 মাস সময় নিই, তো আমি দেখা যায় যে 1.5 মাসও লেগে যায়, 2 মাসও লেগে যায়। আবার কোনো কাজ দেখা গেল যে আমি ফ্রি আছি, 1 মাসেও হয়ে যাচ্ছে। আবার এগুলো মালামাল জোগাড় করতে তো একটু সময় লাগে। হ্যাঁ রেয়ার জিনিস মালামাল জোগাড় সময়। দ্বিতীয় কথা হচ্ছে যে সব সেক্টর আমার হাতে নাই, আমি অর্গানাইজার, আর কাজ অধিকাংশই বাইরের। যেরকম কাজ আছে, পেইন্টারের কাজ আছে, নিকেলের কাজ আছে, লেদের কাজ আছে, তারপরে যে স্পোক বাধাই করে যারা, তাদের কাজ আছে। এক কথায় প্রায় 6-7টা সেক্টরের কাজ আছে আর কি। এইটা তাইলে আপনার মোটামুটি 1.5 মাসের মতো লাগছে, তাই তো? হ্যাঁ 1.5 মাসে আপনার আরে মোটর মজুরি কেমন গেছে এটার মধ্যে? আচ্ছা, আমরা রেজিস্ট্রেশনে চার্জ করি বর্তমানে 12,000 করে। আচ্ছা, বর্তমানে আমরা 12,000 করে রেজিস্ট্রেশনে চার্জ করতেছি, মানে যেটা আমাদের মজুরি, এক্সক্লুডিং পার্ট কিংবা নিকেল টিকেল পেইন্ট বাদ দিয়ে, যেটা আমাদের মজুরি, যে আমরা যে 1-1.5 মাস ধরে এটার পিছনে খাটতেছি, এটার মজুরি আমরা নিই 12,000 টাকা বর্তমানে। 12,000 টাকা নিছেন। আপনারা কি নিয়মিত 2 স্ট্রোক বাইকে এই ধরনের কাজ করেন? আমরা নিয়মিত কাজ করি বলতে আমরা আসলে কোয়ালিটি করতে চাইলে একটার বেশি আসলে ধরলে হিজিবিজি লেগে যায়। তো একটা শেষ হলে আরেকটা ধরি। তো কেউ যদি দেখা গেল যে আমার কাছে একটা রেজিস্ট্রেশনে আছে, কেউ যদি রেজিস্টার করতে চাইতেছে, তো ওইটা শেষ হলে এটা দিতে পারবে, কিংবা আমি আমার সুবিধা বুঝে আমি একসাথে দুইটাও ধরতে পারি। এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। তাহলে এবার আমরা এটা হিসাব করি, এই মোটরসাইকেলের এই মডিফিকেশনের পিছনে মোট কত টাকা গেল। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা এতক্ষণ যে টাকার অঙ্কগুলো বলছি ছোট ছোট পার্ট করে, সেগুলোকে যোগ করলে দাঁড়ায় কত জন? 1 লক্ষ মানে 20-এর মতো খরচ হয়ে যাবে। 1,20,000 মতো, মানে কোটিনাটি আরো অনেক কিছু আছে। কিন্তু আমরা এখানে যেসব অঙ্কগুলো উচ্চারণ করছি সেগুলো যোগ করে আমরা পাইছি হচ্ছে 1,02,000 টাকা। সরি 1,06,000 টাকা পাইছি। আর কোটিনাটি কিন্তু আরো অনেক খরচ আছে, ওগুলো মিলে তাই বলতেছে যে 1,20,000-25,000-এর মতো হয়ে যাবে আর কি, নাকি? হ্যাঁ। তার মানে বুঝেন এটা কেমন একটা লিজেন্ড। আজকে সেই 25-30 বছর আগের জিনিস আজকে 2022 সালে আইসাও তারে 1 লক্ষ টাকার উপরের জিনিস খাওয়াইতে হয়েছে, মানে বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু তো চাইলে আরো কমে সম্ভব, সবাইকে যে এরকম লাখ লাখ খরচ হবে তা না, চাইলে আরো কমে করে দেওয়া যাবে। আসলে এটাকে কেনা হয়েছিল 55,000 টাকায়, এবং আফটার রেজিস্ট্রেশন সহ এটার দাম দাঁড়ায় যাবে আপনার ধরেন 1.5 লাখ টাকা। আচ্ছা, রেজিস্ট্রেশন সহ এটার দাম বর্তমানে দাঁড়াইছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা, বুঝতে পারছি। 1997 মডেলের ইয়ামাহা অফিশিয়ালি প্রতি বছরই 3টা করে গ্রাফিক্স এর রিলিজ করতো। এই হিসাবে প্রায় 20-25টা গ্রাফিক্স এর আছে ইয়ামাহার অফিশিয়াল। বাট বাংলাদেশে মাত্র এসছে 2টা কালার, সেটা হচ্ছে নীল কালার এবং মেরুন কালার। এই 2টা কালারই বাংলাদেশে এসছে। তো ওই বিদেশি বাইক গুলো দেখে অনেকের শখ হয় যে আমার বাইকটা যদি একটু নতুন গ্রাফিক্স এর হইতো, তো যার কারণে এটা করা। যাই হোক, আসলে লিজেন্ডকে নিয়ে যদি কথাবার্তা বলতে বসি তাইলে কথাবার্তা সারা রাত বললেও কিন্তু অনেক দীর্ঘায়িত, অনেক গল্প আছে এটা নিয়ে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এই মোটরসাইকেলের কাজকর্ম সম্পর্কে মানে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ আপনাদেরকে দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সামনে আবারও কথা হবে অন্যদিন অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ।